পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। বাংলায় এরকম প্রবাদ থাকলেও বাস্তব চিত্র দশক প্রবাসী এক ব্যক্তির জমি দখল করে নিচ্ছে কিছু ভূমিদস্যু। এই বিষয়ে আমরা ভুক্তভোগীর কাছ থেকে জানাবো। দেখতে থাকুন নিউজ 21-এ। আচ্ছা আচ্ছা, সরকার পতনের পরেই আপনার জায়গাটা আসলে জোর করে নিয়ে নেয়। আচ্ছা, এখন আচ্ছা, আগে প্রবলেম ছিল না, এখন ইদানিং প্রবলেম হলো নাকি? আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম দীপুর আম্মা বলছি। আমার ছেলে প্রবাসী বিদেশে অনেক কষ্টের পয়সা, হ্যাঁ, এমন রাত্র জায়গাও কাজ করে। তো কষ্টের জায়গা টাকা দিয়ে আমি 7 বছর আগে জায়গাটা কিনছি। তো এখন কিছু ভূমি দোষের লোক জায়গাটা দখল করার জন্য চেষ্টা করতেছে। আমি কোর্টে মামলাও করছি। কোর্টের মামলার রায় আগেই তারা কিভাবে এই সাইনবোর্ডটা না কিভাবে দখলতে আসে, কিভাবে ওয়াল করতে আসে, এটা আমি বিচার সরকারের কাছে চাই। আচ্ছা, কিভাবে আমি জায়গাটা পাবো সেটা সরকার আমার সহযোগিতা করে। আমি আমার সন্তানের কষ্টে রক্ত দেওয়া পয়সা রাত্র জায়গাও কাজ করি। এইভাবে আমার সন্তানের কষ্টের পয়সা আমি আরও 7 বছর আগে জায়গাটা রাখছি। এতদিন আমি এই বছরটাই আমার সেটা সমস্যা দেখাইছি। অবৈধভাবে সাইনবোর্ড টানা কীভাবে, এটার বিচার আমি সরকারের কাছে চাই। এটা কি ভূমিদস্যুরা সাইনবোর্ড? হ্যাঁ, আমি তো লোক চিনি না, অপরিচিত লোক। অপরিচিত লোক এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো লোক তো চিনি না। অপরিচিত লোক আইসা সাইনবোর্ড টানাইছে, এইটা আমার বালু ফালাইছে, ওয়াল করার চেষ্টা করতেছে। তো এইটার বিচার আমি সরকারের কাছে চাই। আমি দীপুর আম্মা, আমি অনেক কষ্ট করে অসুস্থ মানুষ, ছেলের কষ্ট দেখে আমি আজকে এই আসছি বলটাইছা আমি জানাইতেছি সরকারকে। এই যে আপনাদের জমি দখল করে নিচ্ছে, আসলে এদের চিনেন না? না, এই লোক তো আমি চিনি না। আপনি জমি কার থেকে কিনছেন? আমি কিনছি জলেখা আপার থেকে কিনছি, আর পাওয়ার আমার কাছে। জলেখা আপার থেকে হ্যাঁ কিনছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আপনার কাছে বিক্রি করেছে? বিক্রি করছে আরো 7 বছর আগে? 7 বছর আগে। হ্যাঁ, আমার পাশেই থাকে, ইস্টার্ন হাউজিং আছে আমার পাশে। এমনকি বিএনপির ক্ষমতা দেখায় দখল করেছে নাকি? তা তো আমি বলতে পারি না এখন কোন ক্ষমতায় তারা এই কথা এতদিন থেকে দলে নেই। এখন কেন হ্যাঁ ক্ষমতা, কোন ক্ষমতা এসা একজন আমার বৈধ দলিল, হ্যাঁ অবৈধ দলিল করে জায়গা দখল করার নেওয়ার চেষ্টা করতেছে। এই লোক তো আমি চিনি না। এখন আপনার চাওয়া কি? তো আমি জায়গাটা আমি কীভাবে পাবো? সরকারের কাছে আমার চাওয়া, আমার সন্তানের কষ্টের পয়সা পূর্বাসে থাকে। হ্যাঁ, সরকারের কাছে আমার অনুরোধ, এই জায়গাটা আমি কীভাবে পাবো? আমাদের মামলা চলতেছে কোর্টে, মামলার রায় নাইতে কীভাবে তারা দখলে যায়। আপনারা দেখেছেন যে ভূমিদস্যু এটা সব সময় থাকে। ভূমিদস্যুরা আপনারা দেখেছেন ইদানিংকালে আরও ব্যাপরা হয়ে গেছে এবং অন্যের জমি তারা দখল করে এবং বিভিন্ন রাস্তা, পুকুর, কালভার্ট এগুলি ভরাট করে তারা ব্যাপকভাবে তারা সে বিস্তার করে আসছে। এমনকি একজনের জায়গা এবং বহুবার রেস্টোরি করা হয় এবং বহুজনের কাছে বিক্রি করা হয়। এটা একটা চক্র আছে এবং ভূমিদস্যু একটা চক্র। সেই চক্রটা বিশেষ করে গভর্নমেন্টেরই উদ্ঘাটন করতে হবে এবং সেটা ইনভেস্টিগেশন করে এই ঘটনার সাথে কারা জড়িত, কারা এই ধরনের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে আমরা দেখেছি ভূমিদস্যুরা সবসময় এবং জায়গার সম্পত্তি আরেকজনের সম্পত্তিগুলো দখল করেন এবং পরবর্তীতে তারা এটা একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেন। এই যে একটা চক্র, এই চক্রটা তাদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং সিন্ডিকেটটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে মানুষ হয়রানির শিকার হবে এবং যারা জমির মালিক তারা হয়রানির শিকার হবে, যারা জমি ক্রয় করেন তারা হয়রানির শিকার হবেন এবং সেইখান থেকে উত্তরণের জন্য একটাই রাস্তা আছে, যে বিশেষ করে জমির যে রেস্টোরি করার যে প্রক্রিয়াটা এবং সেটা যাতে অতীতে কোথাও বিক্রি হয়েছে কিনা, অতীতে কোথাও অনেকে ক্রয় করেছে কিনা। আপনারা দেখেন একটা ক্রেতা সাবধান নীতি আইন আছে। আমি মনে করি যারা সম্পত্তি ক্রয় করেন বা সম্পত্তি যারা যখনই রেস্টোরি করবেন তখন যাচাই বাছাই করা উচিত বলে আমি মনে করি। সেই জমিটা রেস্টোরি হয়েছে কিনা, বিক্রি হয়েছে কিনা এবং সেটা ভূমি অফিসে গিয়ে ইনভেস্টিগেশন করি এবং যাচাই বাছাই করি, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বলে আমি মনে করি। না হলে একজন ক্রেতা
জমি ক্রয় করার পরে বিশেষ করে হয়রানির শিকার হবেন, আবার আদালতে আসতে হবে, মামলা হামলার শিকার হবেন। এই যে একটা হয়রানির দীর্ঘমেয়াদী হয়রানির শিকার, সেই হয়রানির শিকার থেকে একমাত্র উপায় হচ্ছে আমাদের সচেতনতা। সুতরাং আমাদের ক্রয় করার জন্য, বিক্রি করার সময় এবং ক্রয় করার সময় উভয় ক্ষেত্রে আমাদেরকে আরও সাবধান হতে হবে আর সচেতন হতে হবে বলে আমি একজন আইনজীবী হিসাবে মনে করি। আচ্ছা, জমিটা হলো মানে রফিকুল ইসলাম দীপু আর কি, এই আপার ছেলে, উনি বাহিরে থাকেন। জমিটা মাহবুবা খানম সন্দার থেকে জমিটা ক্রয় করেন। সেটা মানে প্রায় বোধহয় 18 সালের দিকে হবে। তখন এটা উনি বাইনা করেন মানে 3 মাসের ইয়েতে করার পর তো উনি ওই মুহূর্তে মানে 3 মাসের মধ্যে উনি টাকাটা মানে মোটাটা দেওয়ার কথা ছিল, যে কোনো উনি বাইরে আছে তো একটু সমস্যা ছিল, টোটাল টাকা দিতে পারে নাই। আর ওই ভদ্রলোকও মানে মাহবুবা খানম সন্দার যে হাজব্যান্ড, উনি ভীষণ অসুস্থ ছিল, তখন ক্যান্সারের রোগী, চিকিৎসা করে তারও টাকা খুব জরুরি প্রয়োজন। তখন মানে ওই যে দীপ্তকে, যে ওনার আপার ছেলে, যে ওনার কাছে টাকার জন্য ইয়ে করতেছিল যে আমি তো প্রয়োজনে জায়গাটা বিক্রি করছি, আমার মানে চাপ দিতেছিল। তখন আপার ছেলে আবার দিতে পারতেছিল। ওনার সাথে আমার আবার পারিবারিকভাবে আমার খুব ভালো একটা রিলেশন, মানে এদের সাথে আর কি। হ্যাঁ, যে দীপ্ত সাহেব যে আপার ছেলে, যে ছেলের সঙ্গে, হ্যাঁ ছেলের সঙ্গে বড় ফ্যামিলির সাথে। তখন মানে ও বলতেছিল, আন্টি এটা যেভাবে আপনি একটু আমার জন্য এক মাসের জন্য আপনি একটু সহযোগিতা করেন, করেন, ওরা একটু দিয়ে চালান, আমি টাকাটা আপনি 1 মাসের মধ্যে দিয়ে দেবো। তখন আমি টাকাটা হলত দিয়ে আসলে চালাই। আমার এখনো অন্য কোনো স্বার্থ নাই, মানে ওই যে যেহেতু আপার সাথে আমার মানে একটা সম্পর্ক ফ্যামিলিগতভাবে, ওনাকে সহযোগিতা করতে গিয়ে আর সন্ধ্যার হাজবেন্ডও অসুস্থ, মানবতার দিকে গিয়ে তখন আমি ওনাকে হাওলাত দিয়ে চালাই। মানে কত সালে এটা ইয়া হয়েছিল 18 সালে, 18 সালে হয়েছে, কিন্তু আমি ওনার জন্য সম্পূর্ণ টাকাটা শেষ করি হইলো কমপ্লিট করা হয় 19 সালে। আমি এবং দীপ্ত সব মিলে টোটাল টাকাটাই দিয়ে দিই, যেহেতু দীপু ছিল না বাংলাদেশে, আর টাকার যেহেতু আমিও দিছি, ওর পক্ষে হাওলাত দিছি বা যেমনি চালাইছি, এই জন্য মানে সন্ধ্যা ম্যাডাম আমার নামে পাওয়ার দিয়ে দিছিল। আপনাকে টাকা দেওয়ার পরে দিল টাকা? হ্যাঁ, সম্পূর্ণ টাকা না, সম্পূর্ণ টাকা পাওয়ার পরে, মানে ওনার সাথে যে টাকাটা কিন্তু 100% পরিশোধ হওয়ার পরেই আমাকে পাওয়ার দিয়ে দিল আমার নামে। তখন আমি আমার নামে তো পাওয়ার আছে। কত সালে পাওয়ার দিল? 19 সালে। 19 সালে। তো ওই যে আপার যে ছেলে দীপু, ও তো বাহিরে আছে, মানে প্রত্যেক বছরে এই যে ডিসেম্বরে আসতেছে, জানুয়ারি আসতেছে, মানে প্রায় সময় তাকে প্রোগ্রাম আসতে করে আসলে বিভিন্ন কাজের ঝামেলা, বিদেশের ব্যাপার তো বোঝেন, সে বাংলাদেশে আসতে পারে নাই। লাস্টে আমি আবার শারীরিকভাবে প্রায় সময় অসুস্থতা আপারে প্রেশার দিতে থাকি, আপা আমার নাম যাওয়ার পাওয়ার নিছেন, এখন তো মানে বাইসেস আমি মরে গেলাম, তাহলে তো একটা সময় পাওয়ার একটা সমস্যা হয়েছে, ক্যান্সেল হয়ে যাবে। তখন ওনাদেরকে আসলে বইলাই, তখন ওনার ছেলের নামে আমি আবার এই রেজিস্ট্রি করে দিই। সেটা 22 সালে ওনাকে আমি রেজিস্ট্রি করে দিই। মানে কত সালে রেজিস্ট্রি করে দেন? 22 সালে। 22 সালে রেজিস্ট্রি করে দেন। হ্যাঁ, তো এর মধ্যে মানে ওই ছেলেও আবার আমাকে টাকা দিয়ে দিছে। ছেলে কি টাকা দিয়ে দিছে? হ্যাঁ, আমরা তো 100% টাকা তো সন্ধ্যাকে দেওয়ার পরে সন্ধ্যা আমাকে পাওয়ার দিল। তারপরে ছেলের টাকা দেওয়ার পরে আপনি রেজিস্ট্রি দিয়ে দিলেন দীপু সাহেবকে? হ্যাঁ। পরে তো এখন এতদিন তো মানে কোনো সমস্যা ছিল না, এই যে কয়েক মাস হইলো, এখন হঠাৎ করে গিয়ে একদিন না, ওই যে দীপুর যে আম্মু বোন, ওরা হঠাৎ করে ওইখানে গেছে, গিয়ে দিয়ে যে কে বা কারা ওইখানে বাউন্ডারি ঘিরে ফেলছে। মানে এই যে যেই জায়গাটা, এই জায়গাটাতেই বাউন্ডারি দিয়ে ফেলছে। এখন কে বা কারা এটা আমরা এখনো মানে সঠিক জানি না। আচ্ছা। দীপু সাহেব বাইরে থাকে, এই ক্ষেত্রে দাগ খতিয়ান এগুলো কার নামে রয়েছে? দীপু সাহেব বাহিরে থাকায় ওনার নামে নামজারিটা করতে পারে নাই। নামজারিটা হয় নাই, বাকি সব কাগজপত্র দলিলপত্র ওনার নামে আছে। ওনার নামে আছে, যেহেতু পূর্ব মালিক সন্ধ্যার নামেই রেকর্ড রয়ে যায়। আচ্ছা। এই ক্ষেত্রে এখন চাইলেই কি আরেকজনের কাছে বিক্রি করতে পারবে এই সন্ধ্যা? আপনাদের তো বিক্রি করেছে বা আপনি পাওয়ার দেওয়া আছে? করার কথা না, ও সম্পূর্ণ মূল দলিল দেওয়া দীপু সাহেবের মার কাছে। হ্যাঁ, সব ডকুমেন্টস ওনার কাছে আছে, তো উনি তো পারার কথা না। তাহলে এই যে আরেকজনের যে দখল করে নিচ্ছে তার জায়গায়, কিভাবে নিচ্ছে, কারা নিচ্ছে, এটা মানে দীপু আমি তো আসলে সহসল মানুষ, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, উনি এত কিছু জানেন না। এটা নিয়ে মানে আদালতে কেস চলতেছে, মামলা চলমান রয়েছে। আমি তো বাইরে থাকি, প্রবাসী থাকি, তো আমি জায়গাটা কথা বলতে
বাইশের দিকে মানে আমাদের সেটা আমার নামে চলে আসছে, বুঝছেন? তো এরপরে দেখা যায় আমি তো ওই খেলার মাধ্যমে এরপরে আমি তত একটা খোঁজ রাখতে পারিনি, খোঁজ নিতে পারিনি, তো আমি তত মাথা হওয়াইনি, সেই সমস্যা তো হওয়ার কথা না। কিন্তু যখন বিএনপি সরকার ক্ষমতা আসলো, এরপরে কিছু নেতা কর্মী আছে, কিছু আছে ভূমিদস্য, তো ওরা দেখা যায় মনে জায়গাটা দুর্যোগ হচ্ছে কি জায়গাটা দখল করে বিলাস করতেছে। এই হচ্ছে কথা। ও জায়গাটা আপনি বাইরে থেকে দলিল করেছেন কিন্তু দাগ হ্যাঁ, ডাক নাম্বারটা খুঁজে নিই, দিতে পারিনি, তো যত বাইক ছিলাম হ্যাঁ এই কারণে। ওই সুযোগটাই কি ভূমিদস্যু কাজে লাগাইছে? হ্যাঁ, ওই সুযোগটাই নিচ্ছে, বুঝছেন ভাইয়া? আর ওই লোকটা খুব মানে আমার খুব স্বভাব, ওই লোকটা বাইরে এসে কতটা পরিশ্রম করলে মানে টাকা পয়সা কত পরিশ্রম কামাই দেখা দরকার। যারা দুর্যোগগ্রস্ত মানুষের জায়গা দখল করে, এদের এসে দেখা দরকার প্রবাসীরা কত কষ্ট করে টাকা ইনকাম করে। জি 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 জি। আমার সাথে সবাই লাগে আমি চিনি না, ভূমিদস্যু তারা যেখানে জায়গা পায় মনে করে যেখানে মনে হয়তো কোনো খোঁজখবর নেই, এখানে আমার একটু ছিল, দেখা যায় আমি তো ততটা খোঁজখবর রাখতে পারিনি, হয়তো মানুষের মধ্যে খোঁজখবর নিয়েছে, তো দেখা যাচ্ছে এই জন্য কি ঘটনাগুলো এটা একটু সমস্যা হয় নাকি সরকার পতনের পরে এইগুলো হচ্ছে, বুঝছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, সরকার পতনের পরেই আপনার জায়গাটা আসলে জোর করে নিয়ে নেয়। হ্যাঁ, সেটাই। আচ্ছা এখন কোনো ঝামেলা আগে কোনো প্রবলেম ছিল না। আচ্ছা আগে প্রবলেম ছিল না, এখন ইদারিং প্রবলেম হলো নাকি? ঠিক আছে, 41 সরকার প্রতি বলতে গেলে আমাদের বললাম না যে আমাদের 14 বছর আমরা ডিউটি করি, ইভেন কি জিয়া রহমানের আন্ডারে আমার বাবা সেনা হয়েছিল, বুঝছেন ভাইয়া? হ্যাঁ 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 দেখা যায় ওই সময় থেকে আমরা সবসময় জিয়া রহমানের আন্ডারে জব করতে, ওই সময় সবসময় আমার আম্মারে আমার ফ্যামিলি সবসময় বলতো যে তোমরা যখনই কি হয় তোমরা সবসময় ধানা শিয়ে পড়ছো, আমরা সারা জীবন ধানা শিয়ে করছি, কিন্তু মানে আমরা ভাবতে পারি যে আমাদের জায়গায় মানে বউ দেখো ওই লোক নাকি আগে জামাত করতে এই করতো, আওয়ামী লীগ করতে এখন নাকি জামাত করে, শুনলাম কি আছে লোকের এই অবস্থা, বুঝছেন? তো আমাদের কোনো 14 গোষ্ঠী বিক্রি করে, তো আমাদের জায়গায় দখল করে, এই রাখা জায়গা আছে, তাহলে দল লাভ হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি চাওয়া এখন আপনার জায়গাটা সুন্দরভাবে বুঝাই দেওয়া হোক নাকি, কি চাওয়া? ইনশাআল্লাহ আমার জায়গাটা আমি বুঝে পাই, আমার বেশি দরকার নেই, আমার প্রাপ্য জায়গা আমি যতটুকু বলতে দরকার, আমার বেশি দরকার নাই, আমার তো কষ্টের পাশে কি তাই না, আমার তো বেশি আমার দরকার আছে, আমার যতটুকু দরকার ততটুকু পেলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোন দেশে থাকেন আপনি? কোন দেশে কত বছর ধরে থাকেন? আমি তো অনেকদিন হয়ে অনেকদিন কুরিয়া থাকি ভাই, একটা অনেক। কোরিয়া থাকেন? সাউথ কোরিয়ায় তো? হ্যাঁ। এটা সারা জীবন ছিল, এখনও আছে, কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে কমে যাবে। এখন নতুন নতুন আইন হচ্ছে, নতুন নতুন সিদ্ধান্ত হচ্ছে, এখন আর পারবে না। যেমন এই যে আমি এখন দেখছি ভূমি প্রতিরোধ আইন হয়েছে, এগুলা এখন বছর বছর লিজ্ঞানও করবে না। আগে তো সিভিল মামলা হইলে 10 বছর 20 বছর 50 বছর চলছে একটা মামলা, কিন্তু এখন কিন্তু সেই সময়টা লাগে না, এখন খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয় মামলাগুলা। তার মানে ভূমি আইন রয়েছে? হ্যাঁ, ভূমি প্রতিরোধ আইন সিএমএম করে বিচার হয়, সিএমএম করে বিচার হচ্ছে, এবং কম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা যায়। এই যে একজনের জায়গা আরেকজনে দখল করে, এটা আইনে কিভাবে দেখে? না, দখল করবে কেন? তার কাগজপত্র না থাকলে সে দখল থাকবে কেন? দখলটা তো বড় না, আগে হইলো আমার রাইট কী আছে, এই সম্পত্তির উপরে আমার কতটুকু অধিকার আছে। আমি যদি সিএস পর্চা আরএস পর্চা আমার মহানগর পর্চা যদি আমি মালিক হই, দূর করে দখল করতে পারবে না সে, এটা আইনে আছে আলাদা। দলিল যার নামে সেই তো মূলত মালিক। হ্যাঁ, দলিল যার নামে সেই মালিক, দখলে থাক আর না থাক। এই জমিটা মূলত হচ্ছে দীপু ইসলামের। দীপু ইসলাম? জি। এখন কে দখল নিতে চাচ্ছে? এই যে এইখানের কিছু স্থানীয় প্রভাবশালী লোক, ওনারা বিভিন্ন দলীয় ছত্রছায়ায় এই জমিটা এখন জোরজবস্তি দখল নিচ্ছে। জোর করে? হ্যাঁ, পুরাই জোরজবস্তি। এই জমির বৈধ মালিক হচ্ছে দীপু। উনি কোথায় থাকে? উনি প্রবাস থাকে। প্রবাসে থাকে? জি। জোরপূর্বক এই জমিটা দখলে নিতে চাচ্ছে? জি। আচ্ছা, তবে আইনগত ব্যবস্থায় গেছেন নাকি? মামলা চলমান? মামলা চলমান, কোর্টে ওনাদেরকে ডাকতেছে, কাগজপাতি, কিন্তু ওনারা কোনোটাই মানতেছে না। ওনারা নিজস্ব ব্যক্তিগতভাবে এলাকার প্রভাবে দলীয় ছত্রছায়ায় পুরো জমিটা দখল নিয়ে নিছে। দলীয় ছত্রছায়া? জি।